আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। আর ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দ্বিতীয় দফায় আবারও ৬০ দিন অর্থাৎ আগামী ২ মাস সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হলো। এদিকে রিজার্ভ ব্যাংক এবং মূল্যস্ফীতিতে ১০০ দিনে যা যা করল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় অল্প দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে সরকারকে, যেগুলো যে কোনো ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবার কোনো উদ্যোগকে তেমন কার্যকর নয় বলে মন্তব্য করে সেগুলো কিছু কারণও বিশ্লেষণ করেছেন তারা। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আহত কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড হাসপাতালে। উপদেষ্টা নাহিদ। জুলাই গণবিপ্লবে আহত হন কাজল। যাত্রাবাড়িতে আবু সাইদের মতো ২ হাত অপসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি। পুলিশের গুলি লাগে তার মাথায়। ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে। গত ৩ মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাকে এবার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ডে। হাসপাতালে তাকে দেখতে গেছেন উপদেষ্টা নাহিদ। এবারে জানাবো, রাজনীতির এক কলঙ্কিত নাম বাংলাদেশ ছাত্রলীগ। খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হলদখল, বাকি খাওয়া সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ থেকে স্থায়ী নিষিদ্ধ ঘোষণা করেছে এই সংগঠনটিকে। এ ব্যাপারে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো, খুলনায় সাড়া ফেলেছে নিরাপদ কৃষি বাজার। খুলনায় সাড়া ফেলেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত নিরাপদ কৃষি বাজার। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই বাটিয়াঘাটা উপজেলা কৃষকদের উৎপাদিত শাকসবজি, ফল এবং কৃষিপণ্য বিক্রি করছে এই বাজারে। এছাড়াও দাম কম, প্রাচীন স্থায়ী জাতের কৃষিপণ্য হয় এই বাজারের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি আধাসামরিক বাহিনীর চেকপোস্ট ঘেরাও করে হামলা, নিহত ৭। পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর চেকপোস্টে সন্ত্রাসী হামলা চালিয়ে ৭ সৈন্যকে হত্যা করা হয়েছে। আজ ভোরে দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাম্প্রদায়িক একাধিক আক্রমণের মধ্যে সবচেয়ে আজ এই হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কমিশন কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ১৫ নভেম্বর দ্বিতীয় দফায় আরও ৬০ দিনের জন্য সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন, তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের, কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাগণ সহ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা অনুযায়ী ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫/২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হলো।
জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত 17ই সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন রাতে রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত সেনাবাহিনীর এসব কর্মকর্তা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। রিজার্ভ ব্যাংক এবং মূল্যস্ফীতিতে 100 দিনে যা করল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় অল্প দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে ডক্টর ইউনূসের সরকারের, যেগুলো কোনোটি ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। অর্থনীতি বাণিজ্য বিষয়ক ওয়েবসাইটের ইনভেস্টোপিডিয়া অনুযায়ী কোনো দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের। তারা মুদ্রানীতি নির্ধারণের মধ্য দিয়ে সেটি করে থাকে। দেশের অর্থনীতি আলোচিত 3টি বিষয় হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বাংলাদেশ খাত এবং মূল্যস্ফীতি। গত 100 দিনে এসব খাতে যেসব পরিবর্তন এসেছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল 2021 সালে আগস্টে 48 বিলিয়ন মার্কিন ডলার। কোভিড মহামারী পরবর্তী সময়ে আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেলে রিজার্ভ কমতে শুরু করে। এর সঙ্গে নানা উপায়ে অর্থ পাচারকেও বৈদেশিক মুদ্রার মজুত হ্রাসের কারণ বলে মনে করছে অর্থনীতিবিদরা। রিজার্ভ ক্রমশ নিম্নমুখী হতে থাকলে পরিস্থিতি সংকটময় হতে থাকে। এ অবস্থায় শেখ হাসিনা বিদেশ থেকে শুধু বৈদেশিক ঋণ চড়া সুদে নিতে থাকে। 2023 সালে বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে দেখা গেছে প্রায় প্রতি মাসে রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। দেশটির রিজার্ভের অন্যতম প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাসী আয় ছিল 133 কোটি ডলার। তবে চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় 240 কোটি ডলারের রেমিটেন্স এসেছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, জুলাই মাসের প্রথম থেকে ফরমাল চ্যানেলে প্রাতিষ্ঠানিক পথে রেমিটেন্স ফ্লো বেড়েছে। আগে সেখানে 150 বা 170 কোটি ডলার রেমিটেন্স আসত এবং এখন সেটি আসছে 240 কোটি ডলারের মতো। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে এই ক্রমান্বয়ে বাড়ছে রেমিটেন্স। জুলাই ছিল 191 কোটি ডলার, আগস্টে 222 কোটি আর সেপ্টেম্বরে 240 কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর। আর এটি সম্ভব হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর। আহত কলেজ ছাত্রকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে, হাসপাতালে উপদেষ্টা নাহিদ। জুলাইয়ের গণবিপ্লবে আহত হন কাজল। যাত্রাবাড়িতে আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি। পুলিশের গুলি লাগে তার মাথায়। ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স নিনন্স এ। গত 3 মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে, কিন্তু গত 2 দিন আগে হঠাৎ করে ইনফেকশন হয় তার। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে শকে চলে যান তিনি। পরে নিনোসে বোট করে চিকিৎসা দেওয়া হতে থাকে তার। শনিবার 16 নভেম্বর সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে। আজকেও বোর্ড মিটিং বসে। তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয়। কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে নিনোসে পাঠান তিনি। নাহিদ ইসলাম এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কাজলকে দ্রুত থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন তিনি। তবে আর শনিবার হয় ভিসা পাওয়া যাচ্ছে না। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। 2 মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পান। পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। রাজনীতির এক কলঙ্কিত নাম বাংলাদেশ ছাত্রলীগ। খুন, ধর্ষণ, গণহত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অগ্নিসংযোগ, হল দখল, বাকি খাওয়া নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। 1948 সালের 4 জানুয়ারি শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই হাজারো অভিযোগ এই অভিযুক্ত নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে।
শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সহিংসতা, জোরপূর্বক পতিতাবৃত্তি এবং নিজস্ব মতাদর্শ অন্যের উপর চাপিয়ে দিতে গিয়ে হত্যার মতো নৃশংসতা চালাচ্ছে বারংবার। আজ একথা দিবালোকের মতো স্পষ্ট এবং সর্বজনীন বিদিত যে ছাত্রলীগ মানেই সন্ত্রাস এবং সহিংসতার অভয়ারণ্য। কেউ কেউ বলেন এককালে ছাত্রলীগের সোনালী অতীত ছিল, তাহলে তাদের কি সেই সোনালী অতীত? তার কিছু খণ্ডাংশ চিত্র নির্ণয় করা হলো। যুগান্তরের প্রতিবেদন। 1975 সালের পথ পরিবর্তনের 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মুজিববাদী ছাত্রলীগের আসল চেহারা উন্মোচিত হতে থাকে। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা ছাত্রলীগের আচরণ ক্ষুধার্ত হায়নার রূপ নেয়। তারা কেবল প্রতিপক্ষকে নির্যাতন হত্যা করেই ক্ষান্ত হয়নি, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে নিজ দলের নেতাকর্মীদের উপর। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সময়ে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার পাশাপাশি ছাত্রলীগ প্রায় 5 শতাধিক নেতাকর্মী হত্যার শিকার হয়, যার সিংহভাগ নিজ দলের অন্তঃকন্দলে মারা গেছে। ছাত্রলীগের এত সংখ্যক নেতাকর্মী নিজের দলেরই মারা গেছে। 4 এপ্রিল 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে 4 জন দলীয় কর্মীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে মুজিববাদী ছাত্রলীগের নোংরা রাজনীতির বীভৎস চেহারা ফুটে ওঠে। এরপর 1978 সাল থেকে 2001 সাল পর্যন্ত কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 81 জন, রাবিতে 30 জন, চবিতে 10 জন, জবিতে 5 জন, ইবিতে 4 জন, সারা দেশে প্রায় 5 শতাধিক হত্যার শিকার হয় ছাত্রলীগের সোনাবাবুদের হাতে। এপ্রিল 2021 ইনকিলাব। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার আগেই 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব ছিল ছাত্রলীগের সদর্প উপস্থিতি। ঢাকার পিচঢালা পথসহ সারা দেশের রাজপথ রক্তাক্ত করতে আওয়ামী লীগ, যুবলীগ এর সাথে সন্ত্রাসে নামে মুজিববাদী ছাত্রলীগ। 2009 সালে ক্ষমতাসীন হলে ছাত্রলীগের পুরনো চিত্র আবার দৃশ্যমান হতে থাকে। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে খুন হয়েছে প্রায় 33 জন। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে চলে গিয়েছে 129 জনের জীবন। 2019 সাল থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে গণহত্যা ছাড়াই প্রায় 5 শতাধিক জীবন কেড়ে নিয়েছে দানবীয় এই ছাত্রলীগ।